আসসালামু আলাইকুম দর্শক। গত ৭ই মার্চ থেকে ৮ই মার্চ এই দিবাগত রাতে ভারতের বনগাঁও সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় হাদির হত্যাকারী ২ জন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে। কিন্তু তারপরেই এটা নিয়ে পুলিশের বিবৃতি সহ অন্যান্য বিষয়ে নানা অসঙ্গতির জন্ম দেয় এবং আমাদের মনে ঘুরপাক খাচ্ছে যে আসলেই কি তারা ভারতেই ছিল? তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নাকি বাংলাদেশ থেকে আসলে কোনো বিশেষ বাহিনী নিয়ে গেছে, নাকি আবার তারা ভারতেই গ্রেপ্তার হয়েছিল সেই ২৬শে ডিসেম্বরই এতদিন গোপন রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে কেন? আমরা শুনলাম একবার যে স্বামী এবং পুত্তি নামে ২ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে, পরে মেঘালয় পুলিশ বলতেছে গ্রেপ্তার করা হয়নি। এই সব মিলিয়ে পুরো বিষয়টা আসলে আমার কাছে কেমন কেমন লাগতেছে। আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসিনুর রহমান। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করি ভালোই আছেন। আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহিম। উপস্থিত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দেখেন, সালাম। হাদি আমি কথা বলি এই কারণে, হাদি আমার একদম প্রাণের ছোট ভাইয়ের মতো। ওর সাথে কয়েকদিন মিশছি, দেখছি সহজ সরল একটা মানুষ। আমাদের একটা নেতিবাচক ধারণা ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছেলেদের। আমি দেখি অবাক, আরে এটা আমাদের চেয়ে মডার্ন, জ্ঞানী, এত জ্ঞান রাখে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তখন দেখলাম না, আমাদের যে ভাষা নেই, উনি তো একই, তাদের কেমির একই, এরা পড়াশোনা করে। যে ঘটনা ঘটছে দুঃখজনক, এটা আমরা চাই না। ঘটনা ঘটার পর দেখেন কিছু জিনিস আমাদের সন্দেহ সৃষ্টি করে। আপনার তারপরে ৫০ জন লোকের হিট লিস্ট দিলেন, এরা আক্রান্ত হইতে পারে, কেমনে বুঝলেন, কারা দিল? কই, একটা তার হয় না ঘটনা। এমন বিশেষ কিছু পদক্ষেপও তো আমরা নিয়ে নেই। আসলে এই কারাই এই হিট লিস্ট দিছে? এখন কি আমাদের ভারত চালায় গোয়েন্দা দিয়ে, তথ্য দিয়ে, না আমরাই নিজেরাই এগুলো করছি? আমার কাছে অনেক গোপন তথ্য আছে, অপেক্ষায় আছি, আমরা সময় হলে আমরা সবকিছু ধরবো। এবং কে কি বলছে না বলছে গোয়েন্দারা, আমরা মোটামুটি আমি অনেক কিছু জানি। তারপর কথা হলো, দেখেন, একটা নিয়মের মধ্যে দিয়ে পার হইতে হবে, সিস্টেমটার মধ্যে দিয়ে কাজ করতে হবে। আমি আইসিটিতে গেছি, আমার দেখাইছি আমি এই রুমে ছিলাম, প্রধান উপদেষ্টা গেছে, আইসিটি প্রসিকিউটর গেছে, এটা তো সলিউশন না। বিচারটা হবে কেমনে? আইনের মাধ্যমে, আদালতে। ওখানে বলা হচ্ছে না আয়নাগরই নাই, ওইটা হলো প্রক্রিয়া। এগুলি যা করছি বাস্তবতা, আইন বিচারটা ওইভাবে শেষ হবে। এখন এইখানে আইসা যদি আপনি এখন এতদিন পর আপনারাই বললেন মেঘালয় দিয়ে পার হয়ে গেছে, কে বলছে মেঘালয় দিয়ে পার হয়ে গেছে? সেই লোকটা কে? এই সাংবাদিক কেমনে জানে মেঘালয় দিয়ে যে পার হয়ে যায় থাকে সেই সীমান্তের বিডিআর? এটা কি এটা আইনের আওতায় তখন তখন বলেছিলেন এস এন নজরুল ইসলাম, তিনি ওই ডিএমপির ক্রাইম এন্ড অপারেশন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, ডিআইজি ছিলেন তখন বলছিল, বাট মেঘালয় পুলিশ এটা অস্বীকার করেছিল। সেটা ডিসেম্বর মাসের ঘটনা। এরপরও যখন বলে, এরপরে এখন যেটা বলতেছে মেঘালয়, আসলে ওই মেঘালয়ের যে আমাদের বিডিআর মানে বিজিবি, এই অধিনায়ককে কি ক্লোজ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে? ওই কোম্পানি কমান্ডার ওই এলাকার লোকদের জিজ্ঞেস করে অ্যারেস্ট করা হয়েছে, আইন আওতায় আনা হয়েছে? আনা হয় নাই। ডিজিবিডিআর কোনো বক্তব্য দেয় নাই। এখন এতদিন পর আমরা বললেন ভারতে ঘুরে বেড়াইতেছে, একবার বলেন দুবাই, একবার মাদ্রাজ, এই আদে বাদে বইলা হঠাৎ করে আপনি এখন বলতেছেন যে বনগা কে সীমান্ত বন থেকে। বনগাঁ সীমান্তে। কি এমন হইল বনগাঁ সীমান্ত? বনগাঁ সীমান্ত কোনটা? আমাদের জিরো লাইনে। আমাদের গোয়েন্দা বাহিনী অভ্যস্ত আমাদের লোকদেরকে সীম বাংলাদেশ থেকে পার করে ওই পারে দিয়ে আসে, এটা কালচার। এটা কিন্তু পশ্চিমবঙ্গ গোয়েন্দা, আমাদের গোয়েন্দা উপরে থাকেন নেতৃত্বে। এখন দেখেন আমাদের ডিজি ভাই, এটা সম্মানিত ব্যক্তি, সম্মানিত পদ। এই পদটা হওয়ার কথা আতঙ্কের পদ, শত্রুর জন্য, আমাদের জন্য না। একে ইউনিফর্ম পরে ড্রেস র্যাং লাগানোর পর উনি গেলেন ভারতে, কেন? সন্দেহ তো জাগবেই। তো ওনার জন্য আবার আমি তো বুঝি না কি এমন হইলো, দেখালেন যে উনি যাওয়াতে এই ২ জন হাদি হত্যা ধরা পড়ছে। এটা ফাইজলামি? আমার বলেন, এই সন্ত্রাসী ধরার জন্য ডিজি এর ডিজি যাওয়ার দরকার পড়ে? ওইখানে আমাদের যে এমবেসি আছে তারা কি 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 আর্টিস্ট শিখতেছে আমার বলেন? সবকিছু মিলে একটা ফাইল নাটক। এবং এই যে আমার ডিজিএফআই মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী, তাকে ২৩শে ফেব্রুয়ারি নিয়োগ দিল, তিনি ২৫শে ফেব্রুয়ারি ভারতে চলে গেলেন এবং খুব গোপনীয় ভাবে। আপনি কি মনে করেন যে হঠাৎ করে কেন এত তাড়াহুড়া? এইখানে আমি তো বলি, এখন আসলে শাসন ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রী এখনো এখনো সম্মান করি। আশা করি শহীদ জিয়া রক্ত, খালেদা জিয়া রক্ত, উনি একটু স্টেবল হোক, সব ঠিক করে ফেলবেন। আমরা চাই না পাকিস্তানের সেনাবাহিনী, আমরা পাকিস্তানের সশস্ত্র বাহিনী, পাকিস্তানের গোয়েন্দা চাই না। আমাদের দেশ হবে গণতান্ত্রিক দেশ, সভ্য দেশ।
যার যার কাজ শেষে করবে। সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে, গোয়েন্দার কাজ গোয়েন্দা করবে। এখন দেখেন উনি গেল, তারপরে দেখা গেল যে ২ জন ধরা পড়লো, আইএসপিআর বক্তৃতা দিল। আইএসপিআর কেন বক্তৃতা দিবে? এই ২ সন্ত্রাসী নিয়া? বলেন আমার। সমস্যাটা কোথায়? আপনারাই তো গুল লাগাইতেছেন আমাদের কথা বলার জন্য। আইএসপিআর কেন কথা বলবে ওই ২ জন নিয়ে? আমার সন্দেহ জাগে। নূরের গায়ে হাত কেন তুলছে। কেন এসপিআর কথা বলতে পারে না? আপনার কি মনে হয়? মানে কেন পারে না এটা? আইএসপিআর বলবে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর বিষয় নিয়া। ওই ২ জন যে ওখানে গেল, আসা যাওয়া করলো, তার প্রেক্ষিতে কথা বলে, এটা বেমানান, সন্দেহজনক। এবং আমরা তো দেখছি এই আমাদের সালাউদ্দিন ভাইকে কিভাবে নিয়ে গেছে। কিন্তু হেঁটে চলে যান নাই। মানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অবশ্যই উনি বিচার চেতে পারেন, না চেতে পারেন। উনি আবেদন মামলা করছেন। আমার কথা, মামলা বড় কথা না। মানুষতান্ত্রিক পরিবর্তন করা দরকার। ভারতকে যুদ্ধর ভয় পাওয়ার কিছু নাই। ভারত এমন কিছু না যে তার কথা চলতে হবে। এই জায়গা থেকেই আমরা আসতে পারতেছি না। এখন কথা হলো, এত অপরাধ করার পরেও যদি আপনারা এইসব কাজে জড়ায়ে যান, আপনারা কিছু শিখেন নাই? আপনার দায়িত্ব পালন করতেছেন না, শিখেন নাই? দেশে অনেক সমস্যা। কোন সমস্যা আপনারা কন্ট্রিবিউট করতেছেন না। একের পর এক সমস্যা সৃষ্টি করতেছেন। আপনার কে বলছিল ৫০ জন লোককে হিট লিস্ট লাগানোর জন্য? কে বলছিল? সেই লোকগুলি যার নাম জানতে চাই। কেন আইএসপি এই ২ জন নিয়ে কথা বলল? এই ২ জন কেন বনগাঁয় ধরা পড়ল? আমি যদি বলি আপনারা নিয়ে গেছেন বনগাঁও, আপনারা পুলিশকে দিছেন, ওই দেশের পুলিশকে কাজ করার জন্য। আপনারাই পার করে দিয়েছেন, আপনাদের হেফাজতে ছিল। ইলিয়াস ভাই পরিষ্কার করে বলছে, না জানে তো ইলিয়াস ভাই বলে নাই। ও তো ওহি নাজিল হয় না ইলিয়াস ভাইয়ের কাছে, উনি ক্যান্টনমেন্টে আছে। হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস বলেছিল কিন্তু যে ক্যান্টনমেন্টে একটা বাসায় আটক ছিল। খেয়াল খেয়াল হ্যাঁ, আছে। এখন আপনারা এখন মিলান। আমরা তো যোগ করব। যোগের সমীকরণ পরিষ্কার। এখন দেখেন, একজন ডিজিএফআই কখনোই চাইবে না যে পূর্বের জঞ্জাল আমি নিব। এই জঞ্জাল নেওয়ার জন্য আজকে অফিসারদের বিচার হচ্ছে। অফিসারদের বিচার হচ্ছে, আয়নাঘরে দায়িত্বে ছিল। ও বেটা তো আমারে ধরে নাই। ধরছে তার আগের লোক। সব কটারে ধরছে। খোয়ারের দায়িত্বে তুমি ছিলা। খোয়ার তো বুঝছে আয়নাঘর। এই খোয়ারের দায়িত্বে যারা ছিল ওদের বিচার হচ্ছে। এখন সবগুলি ভারতে। এখন যারা আকাম করছে সব ভারতে। বিচার হচ্ছে খোয়ারের দায়িত্বে। খোয়ারের দায়িত্বে তারা কি দায়িত্ব, কি করার আছে বলেন? যে এখন ডিজি নতুন আইসা ওই অপকর্ম ২টাকে হাতে নিবে? অবশ্যই না। খালাস করো, আমি নিব না। যেহেতু ডিজি পোস্টিং হয়ে গেছে, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স জাহাঙ্গীর ফরেন অ্যাফেয়ার্স পোস্টিং হয়ে গেছে। এখন এই খালি জায়গায় সে ঢুকা যদি দেখে ২টা মাল আমার হাতে আছে, তো বিশাল সমস্যা। আমার সমীকরণ ভুল হইতে পারে, হওয়ার কথা না। আমার ভালো অভিজ্ঞতা রাখি আমি। তাহলে আমাদের মানে এই কারণেই দায়িত্ব পেয়েই উনি ভারতে গিয়ে ভারতের রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে বৈঠক করে উনি এই জঞ্জালটাকে খালাস করার চেষ্টা করলেন। এটাই কি? এইটা হওয়ার কথা। এইটা লিঙ্ক গুলি অনেক কেটে গেছে। বাট এই লিঙ্ক গুলি, আমার কথা হলো, ভাই দায়িত্ব করলে ঠিক মতো করেন, না করলে করেন না। সেই দিন ৫ তারিখ আমরা যখন আয়নাঘরে গেলাম, আমি জানি যে ওই দিন যে ৫ তারিখ ৫ই আগস্ট ২০২৪ আয়নাঘরের সামনে যাই, আজকে যে নিরাপত্তা উপদেষ্টা আছে উনি আমার সাথে ছিলেন। ওকে পার্সোনালি বলি না যে আসবে কি আসবে না, ব্রিগেডিয়ার মানুষ, আমি সিনিয়র, ও যদি না আসে। আমি ওই সরাসরি বলি নাই, ইঙ্গিতে বলছি। বাট ছেলেটা আইছে, হাসান হাসিন স্যার ছিল, অনেক অফিসার আইছে এই একাত্মতা দেখানোর জন্য। আমরা কি ওই জায়গায় আবার ফিরে যাব? কেন হাদিকে মারতে হবে? এই চেতনা কেন থাকবে? ওই যে কাল সাপগুলি কাজ করছে। আর জাহাঙ্গীর ছিল বোকা। এই যে ডিজি হিসেবে আগেরটা ছিল না, এ ছিল বোকা। সে ছিল, মানে নিজের বুদ্ধি নাই, সত্য কথা। এখন কাম যেটা হওয়ার তো হইছে। কারা করছে কাম তাও কম বেশি আমরা জানি, সেটা বড় কথা না। অপরাধ করলে দণ্ড হবে। আমরা ভুল থেকে কারেকশনে আসি। এখনো কারেকশনে আসি নাই। এখন এর রিকভার করতে হবে ভারতে যাইয়া। কেন? আমি তো আসলে হচ্ছে কি, কাজ করলে পুরা করবেন, নাহলে করবেন না। আধা আধি করবেন না। জিনিসটা খোলসা। এরপরে দেখেন ভাই, এক, এক করে এই যে মনে করেন সশস্ত্র বাহিনীর ব্যাপারে আপনারা এত কিছু হইতেছে বিচারের ব্যবস্থায়। আপনি এগুলো জড়াইতেছেন কেন? যার কাজ তার করতে দেন। আমরা তো বলি না এটা সেনাবাহিনী সদস্য। সেনাবাহিনী সদস্য পেছনে যে এই কাজগুলি করছে অপরাধ, এইজন্য তার দণ্ড হচ্ছে। আর আপনি যদি রেসপন্সিবিলিটি নেন সেনাবাহিনী হিসাবে, তাহলে বলেন আমাদের কিছু অফিসার পেছনে যে অনৈতিক কাজ করছে, শেখ হাসিনার আদেশে আমরা লজ্জিত, দুঃখিত, আমাদের ক্ষমা করবেন।
এটা বললে কেউ ছোট হয় না, বড় হয়। এই ছোট বড় করতে দেয়া, হ্যাডম দেখাইতে দেয়া আমাদের সব গেছে। এখন দেখেন পশ্চিমবঙ্গের পুলিশ কিছুই বলতেছে না। একবার বলে স্পেসিফিক তথ্য ছিল। আরে তোর স্পেসিফিক তথ্য কে দিল? বনগাঁ দিয়ে পার হইয়া ওই সন্ত্রাসী এই সময় বাংলাদেশে ঢুকবে? কিন্তু আর ওই যে একই সময় ক্ষুদ্র বলেছে যে মানে মানে ডিজিএফ এর কাছ থেকে তথ্যে সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে মানে পাওয়ায় তাকে তারা ধরছে। আবার ওই ডচে বেলে বলতেছে যে তারা জানতোই না যে এরা কারা, পুলিশ গ্রেপ্তারের পরে জানছে যে আসলে এরা কারা। তাহলে এই যে এগুলো, আবার গতকালকে এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনার কি যেন নাম, পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে সাংবাদিক গৌতম প্রশ্ন করেছিলেন যে তথ্যটা কি আসলে, এখন আপনারা ওকে বাংলাদেশে দিবেন কিনা। তিনি বললেন যে এই বিষয়ে আমি কিছু জানি না, পশ্চিমবঙ্গ পুলিশ জানে। তার মানে ভারতের কেন্দ্রীয় সরকারও কিন্তু এর আগেও প্রশ্ন করা হয়েছে, একই উত্তর দিয়েছে। বিষয়টা আসলে কোনো মিলতেছে না হিসাব নিকাশ ভাই। মিলবে না তো, অঙ্ক তো মিলবে না রে ভাই। আপনি করছেন ২ নম্বরই কাজ। আপনি ওদেরকে ছেড়ে দিতেন গোপনে। এখন তারা ধরলে কি হবে? সে সব বলে দিবে। তা আরেক বিপদ। বাংলাদেশে চাইবে না ও ফেরত আসুক। আমাদের স্বরাষ্ট্র খারাপ সারদুল সাহেব চাইবে। বাংলাদেশে ওই গোয়েন্দা চাইবে না তুই ফেরত আস। তুই রাখ আপাতত কোনোভাবে। আসলে তো বিপদ সব বলে দিবে। রুম নাম্বার সহ। এখন সিস্টেম কি? সিস্টেম উপায় তো আমি দেখি না। উপায় হলো ওই যে জেলখানা থেকে পলায়ে গেছে। তাহলে তো ওই হাসিনার আমলের সেই মানে কার্যকর ফলো আসলে করতেছে, উনি ফলো করতেছে। বড় সমস্যা হলো কি? আমরা বাংলাদেশের সেনাবাহিনী একটা অংশ আমাদের যৌবন থেকে আমরা এই আর্মির মধ্যে থাকি, এটা নিয়ম কানুন আমল। আমাদের আদেশ করে আমরা তাই করি। আমরা আমাদের বুদ্ধি খাটাতে পারি না। এ বাস্তবতা ভাই। এখন যদি আমি সব বুঝি তাহলে বিপদ। আমি যদি সব বুঝি তাহলে বিপদ। আমি মধুর ক্যান্টিনে আগে কখনো বসি নাই। মধুর ক্যান্টিনে যেয়ে গল্প করার মতো সব পরিবেশ আমার হয় নাই। তা আমি যাইয়া যদি উল্টাপাল্টা বলাছড়া করি, তাহলে আমার দৃষ্টিকোণ দিয়ে তো সমাজকে মূল্যায়ন করা যাবে না। সমাজকে সাথে ঢুকবো, মিলবো, শিখবো, আসবো। আপনি আপনার ফরম্যাটে কাজটা করলেন। এখন দেখেন পশ্চিমবঙ্গ পুলিশ কি বলে? যে সরকারের সত্যি ইচ্ছে হয়, দেখেন এটা ভেরি ডিফিকাল্ট না। এখানে একজন লোক না, বহু শত সুখরঞ্জন বালি কিভাবে গেছে? আরো কয়েকজন আছে গুম কমে যাদের পার করে দেওয়া হয়েছে, আবার নিয়ে আসা হয়েছে। ওই সময় মহব্বত ছিল। এখন এগুলি করতেছেন। আপনাদের এত অফিসার চলে গেছে ডিজিএফআই ভারতে ভাই। ডিজিএফআই ভারতে চলে গেছে কয়েকজন। তাদেরকে আনার চেষ্টা করতেছেন না কেন? আমি বলবো তাদেরকে আনার চেষ্টা করতেছেন না কেন? রাষ্ট্র তো সব দিয়ে দিচ্ছেন। তাদেরকে আনার চেষ্টা করতেছেন না। আমরা কার এই এত বেতন টেতন দিয়ে আমাদেরকে রাখা হয়েছে। আর আমরা যদি দেশের সাথে গাদ্দারি করি, যেটা আমাদের মূল কাজ সার্বভৌমত্ব রক্ষা করা, সেইখান নিয়ে গাদ্দারি করি। আর আমি যে শত্রুর কাছে আশ্রয় নেই, কত বড় গাদ্দার। আপনি যে আশ্রয় নিতেন চীনের কাছে, আমেরিকার কাছে, তা মাইনা নিতাম। আপনি আশ্রয় নিতেন ভারতের কাছে। তা আমি তো চাইবো যে আমাদের সশস্ত্র বাহিনী সফল হওয়া উচিত, এদেরকে ফিরে আনো যেমন করে হোক। তুমি এতটুকু গাদ্দার কেমনে হইলা? তা আমি মনে করি ভাই, আমরা এখনো মানুষ হই নাই। সভ্য আজকে হওয়া উচিত। একটু আগে শুনলাম ফিলিক্স সাংমা, যে কিনা ওই মানে বলা হয় যে বর্ডার পার করে দিয়েছে এই হাদি হত্যাকারী, বলা হয় তাকে নাকি গ্রেপ্তার করেছে, এবং ওই স্বামী পুত্রীর খোঁজ চলতেছে। এবং আমারও মনে হয় যে এদেরকে হয়তো বা আগেই সবাইকে গ্রেপ্তার করেছিল, এখন একজন একজন করে আর কি উপস্থাপন করতেছে, এটা হতে পারে। ফিলিপ সাংমা তাকে গ্রেপ্তার করেছে। থাকমা যে ভাই দেখেন এখন রেগুলাইজ করানোর চেষ্টা করবে। তুই পার করে দিছিস। কে পার হয়েছে জানি না। হ্যাঁ, পার তো হয়েছে অনেক। অনেকই হয়। কে পার হয়েছে জানি না। আমার কথা হলো আমরা এই মিডিয়া ট্রায়াল আমরা ভুল থেকে শিখি। কতবার ভুল করব? কতবার ভুল করব? কেন মারতে হবে একটা লোককে? কিলারকে দিয়ে? এই পুরা চেইন এখন দেখেন আমি যদি অস্বাভাবিক কিছু না হয়, এই ঘটনার পরপরই আমাদের কিন্তু ওই আমাদের আব্বাস ভাই অসুস্থ হয়ে গেছে। বোঝার চেষ্টা করেন। সমীকরণ করার চেষ্টা করেন। মানসিক প্রেশার কতজন লোক কতভাবে নিতে পারে? কার লাভ লোকসান? এখানে তো আরো লোক ছিল। মানে সব মিলে আসলে আমি লজ্জিত। আমরা আসলে আমি এখনো মানুষ। আমি আপনাকে একটা কঠিন প্রশ্ন করতে চাই। আপনি একটু আগেই বলেছেন যে আপনি অনেক কিছু জানেন বা আরো জানার চেষ্টা করতেছেন। জনাব ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান 12ই ডিসেম্বর হাদি মারা যায়। গুলি করা হয় তার মাথায়, 2 জন আততায়ী গুলি করে। তখন কিন্তু ইউনূস সরকার ছিল। তাহলে যদি আমরা ধরেই নেই যে ওই মানে এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ, এই 2 জন হত্যাকারী এতদিন ডিজিএফআই এর হাতে বন্দী ছিল, কিন্তু তখন তো ইউনূস সরকার ক্ষমতায় ছিল
এবং উপদেষ্টা নাহিদ, সাবেক উপদেষ্টা নাহিদ বর্তমানে এমপি এনসিপির, তিনি বলতেছেন যে তিনি ওই যে নোয়াব, ওই যে নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন নোয়াবের একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে এই হাদি হত্যার সঙ্গে সরকারের কিছু লোক জড়িত, যিনি কি এক সময় সেই সরকারেই ছিলেন, তিনি বলেছেন। সব মিলিয়ে তখন তো বিএনপি ক্ষমতা ছিল না, আপনি বিএনপি দোষ দিয়ে তো লাভ নাই। তাহলে এই ডিজিএফআই এর কাছে এই দুইজনকে নিল কারা? ভাই আমি একটু বলি, এই যে আপনাদের আমাদের রেজানুল হক সেদিনকে আসা ওই রেজওয়ান অনুষ্ঠানে হাসান, রেজওয়ান হাসান। হ্যাঁ, রেজানুল হক, উনি এসে ঠান্ডা করছেন। এখন উনি কি বলতেছে দেখেন, কথা কথা মিলে না। এনারা সব এক সিন্ডিকেট। উত্তপ্ত কমানোর জন্য, পরিবেশটাকে ঠান্ডা করার জন্য এই হাদিরে যেইভাবেই হোক, যেই কারণে হোক, মিলেমিশে যাই হোক করছে। কথা হলো ডিজিএফআই তো ডক্টর ইউনূস ছিলেন না, সেনাপ্রধানের ছিলেন। আমি কিন্তু বহুবার দেখছি, চেষ্টা করছি। আমি ওকে কাগজে বলছি তুমি তো তাও কাগজে কাগজে কলমে তো ইউনূস ছিলেন। ইউনূস সাহেব তার এসিআরও লেখে নাই। উনি একদিনের জন্য দেখে তারা জিজ্ঞেস করে নাই। এটা ইউনূসের বড় দুর্বলতা। ইভেন ওই আপনাদের কি বলে নিরাপত্তা উপদেষ্টাও, সেও তো ম্যানেজ করতে পারে নাই। সেও তো ম্যানেজ করতে পারে নাই। কোন অবস্থা পড়লে এমন বোকা ডিজিএফআই আমি জীবনে কখনো দেখি নাই। মানে জাহাঙ্গীর আলম সাহেব। যেগুলা হ্যাঁ, বোকা মানে সহজ সরল। আমাদের দেশে আর্মিতে এটাই হওয়া দরকার। তোমার মাথা খাটানোর দরকার নেই, তোমার সিনিয়র যা বলবে। বাট তোমার তো বস হলো গিয়ে ডক্টর ইউনূস, সেনাপ্রধান। আজকে ১১-১.৫ বছরে উন্নয়ন হয় নাই কেন? একমাত্র ২ মেরুতে। ডক্টর ইউনূস আমাদের সেনাপ্রধানকে আপন করে নিতে পারে নাই, সেনাপ্রধানও ডক্টর ইউনূসকে আপন করে নিতে পারে নাই। দুজনে মন কষাকষির জন্য আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। জুলাই সনদের আজকে এই অবস্থা। তাহলে কি বাট আমরা সমীকরণ এটাই মিলাতে পারি যে ডক্টর ইউনূস কিছু জানতেন না, কিন্তু হাদি হত্যা হওয়ার পরে মানে জনগণকে শান্ত করার জন্য বা যে কারণেই হোক না কেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নির্দেশেই ডিজিএফআই তৎকালীন জাহাঙ্গীর আলম তিনি এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে তিনি বন্দি করে রাখেন। পরবর্তীতে নতুন ডিজিএফআই ডিজি মেজর জেনারেল কায়সার রশিদ তিনি এসে দেখেন যে এত ঝামেলা, তখন তিনি এই সীমান্ত পার করে দেন। পরে ভারত একটা জিনিস সরকার গ্রেপ্তার দেখায়। একটা জিনিস পরিষ্কার হয়ে নেন, ওই সেনাপ্রধান আসলে ওই মেটেরিয়াল না, বুঝলেন? কিন্তু আমি কর্নেল হাসিন বা যাই বলেন হাসিন, আমি ওই মেটেরিয়াল না। যারা এত চিন্তা ভাবনা, দর্শন নিয়ে চিন্তা ভাবনা করে, সেই মেটেরিয়াল লোকগুলি কিন্তু তার নির্দেশে ওয়াকারের নিয়ন্ত্রণও ছিল না। ওয়াকারের নিয়ন্ত্রণও ছিল না। যেন ওয়াকার দোষ লাভটা কি? সেনাপ্রধানের নিয়ন্ত্রণও ছিল না। ইভেন ডিজিএফের নিয়ন্ত্রণও ছিল না। কিন্তু দুষ্ট অফিসার ওয়াকারের চারিপাশে ঘুরপড় করে, বিশেষ করে সিটিআইবি কে ধরেন, চোখ বেঁধে নিয়ে আসেন, সব বলে দিবে। দে নোজ এভরিথিং। আপনি জেনারেল জাহাঙ্গীরকে ধরেন, আমাদের নিরাপত্তা, আমাদের এই আমাদের আমাদের যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি অবশ্যই সব জানেন। আর কথা আমি সেনাপ্রধান বলবো না, জেনারেল জাহাঙ্গীর সব জানেন। ওনারা আমার কমান্ডার, আমার বস, সেলুট করি। বাট উনি এই মেরুদণ্ডহীন দেশ চলতে পারে। হত্যা কোনো রাজনীতি না। তার মানে হচ্ছে ইউনূস সাহেবও জানেন না, ওয়াকার সাহেবও জানেন না, কিন্তু এটা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ওই সেনাবাহিনীর কিছু লোকদের মাধ্যমে এটা করেছেন, যারা উপরের পর্যায়ে না। সেনা প্রধানের চেয়ে বড় শক্তিশালী হলো সেনাবাহিনীর যে গোয়েন্দা ইয়া বানাইছে না, আপনার যে এএসইউ গোয়েন্দা, নতুন একটা, গৌতম দাস ভালো করে বলে, নতুন আইএসপি বাইরে একটা দল। এই আরে ভাই, তুমি সেনা প্রধান, তোমার এত স্কোর লাগবে কেন? তোমার এত অফিসার লাগবে কেন? স্কোর কয় ধরনের থাকবে সে বলা আছে। 3 বাহিনী প্রধান চলে ভাই, বিশ্বাস করবেন, পুরো রাস্তা খালি, 4-5টা গাড়ি নিয়ে। হোয়াই? বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, বাংলাদেশের নৌবাহিনী প্রধান, তোমাদের এত স্কোর লাগবে কেন? এগুলি কন্ট্রোল করা উচিত। তুমি কাকে ভয় পাও? কাকে ভয় পাও? আমি বুঝি না তো কিছু। জেনারেল জিয়াতে একজন লোক নিয়ে চলতেন নিরাপত্তার জন্য। প্রধানমন্ত্রী ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে, মন্ত্রী পর্যায়ে তার ঠিক আছে দায়িত্ব হয়, অনেক সময় নিরাপত্তার জন্য লাগে। সেনাবাহিনী কি সমস্যা? আপনি থাকবেন ব্যারাকে, আপনি বাইরে থাকবেন, আপনার কাছে মিলিটারি পুলিশ একটা গাড়ি থাকবে, একটা সিকিউরিটি অফিসার থাকতে পারে, 2টা অফিসার থাকতে পারে। হোয়াই 3 সেট অফিসার? ওই আমার হিল ট্যাক্স অফিসার নাই, এখানে ফাইল ল্যামে করতেছেন অফিসার দিয়া। এটা আপনার দায়িত্ব না? আপনারা যদি মনে করেন যে পাকিস্তানের সেনাবাহিনী বানাবেন, পাকিস্তান আইএসআই বানাবেন, ভুল। গণতান্ত্রিক প্রক্রিয়া আসেন। আপনি রাজনীতিকে শাসন করবেন না, আর রাজনীতিবিদরা আপনার শাসন করবেন না।
তাহলে আপনারা এই আশকার আপনারা দিয়েছেন। হাসিনা ফেসিস্ট হওয়ার পেছনে প্রধান কারণ ডিজিডিজিএফআই, প্রধান ও ১ নম্বর কারণ ডিজিডিজিএফআই। এই সব কটা কুলাঙ্গার এখন ভারতে। আমরা আমাদের কাজ করব, রাজনীতিবিদরা রাজনীতির কাজ করবে। আমরা পুলিশের কাছে সেবা চাই, পুলিশ আমাদের সেবক হিসেবে থাকবে। আমরা সেনাবাহিনীর ব্যারাকে থাকবো, ট্রেনিং করবো, প্রশিক্ষণ করবো, যুদ্ধ করবো, আমার যা দরকার তা নিয়ে আমি কার্যকরী ভূমিকা রাখবো। কেন অনৈতিক কাজ করতে যাবো? কাউকে যদি মনে হয় অপছন্দ হয় কথাবার্তা, ডাক দেন, কথা বলেন। স্যার আপনি এটা বললেন না, আমাদের খারাপ লাগে। আলোচনা করেন। আপনি এমন কিছু হন না যে আপনি আলোচনা করবেন না। এগুলি ভুল। একের পর এক পিএমজি করতেছেন। আপনাকে আইনের ঊর্ধ্বে আপনি আসবেন না সিভিলে? তারপর প্রত্যেকটা মানুষ চিন্তা করে না আমারও পতন হবে, হইতে হবে, এটাই নিয়ম। আমারও আমাকে জবাবদিহি করতে হবে। আমি আজকে কথা বলতেছি, আমার কালকে ছাত্রদের গালাগালি করবেন না, আমি হাত পাইতে দিয়ে আসো ভাই, আমার গালি থাকলে গালি দাও, আমি তোমার থেকে শিখবো। এটাই হওয়া উচিত। আজকে ভোট কারা দেয়? সাধারণ জনগণ। আমি ভাই বাজারে গেছি স্ট্রবেরি ফল কিনতে, কোন এক কারণে কিনি নাই। মানে মেট্রোতে সবসময় সব মাল নিয়ে উঠা যায় না, নিয়ম কারণ আছে। দিছে পোস্টে লেখা, আপনার ডাক দিলাম ভাই স্ট্রবেরি কিনলেন না, বলেন কেমন লাগে? আবার সরি বলে হলো ভাই দুঃখিত, আবার কিনবো। এখন এই হলো বাংলাদেশ। জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে। আপনি যাই হন, জনগণের বেতনে চলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। আর আমি আরেকটা জিনিস মনে করেন, চলতাম, পড়তে ফেলতাম, এবং জামাতের সাথে ঘোরাফেরা করলাম, দেখছি, ঘোরাফেরা করছি। আমি সবসময় বলতাম টাকা অপচয় করবেন না, ভালো হাই রেট বিল্ডিং এ সেরাটন ওগুলিতে খাওয়াবেন না। রাস্তায় ফুট আগে ছিল না, খোলা মাঠে খাইছি, খোলা মাঠে খাওয়াবেন, যাতে আরো লোক খাওয়াইতে পারে, জনগণকে সম্পৃক্ত করে। আমরা এলিট সোসাইটি হইতে চাই না, সবাইকে নিয়ে এক সোসাইটি হইতে চাই। আর এটা হওয়া উচিত, নাইলে আমার ঐক্য থাকবে না। এক বাড়িতে বিএনপি করবে, জামাত করবে, আরেক দলে ধর্মীয় দল করবে, আরেক দলে কমিউনিস্ট হবে। বাট আমাদের চেতনা থাকবে দেশটাকে সামনে নিয়ে যাবো। কারণ আমাদের এখন মূল চেতনা যে চুরি আর ক্ষমতা। একটা মুসলমান কখনো এটা চিন্তা করতে পারে না, হওয়া উচিত না। সবাইকে নিয়ে আমাদের আগাইতে হবে। ভাই আপনি যত টাকা কামান, আপনার পাশে যদি একটা কেয়ারটেকার, আমার নিজ বাসার কেয়ারটেকার, আমার নিজ বাসার কেয়ারটেকারের কথাই বলি, সে যদি কষ্টে থাকে, আপনি ভালো থাকবেন? চোরকে আমন্ত্রণ, আপনি চোরকে আমন্ত্রণ জানাবে চুরি করেন, চান নাই। সুতরাং আমরা সবাই মানুষ, সবাইকে নিয়ে চলতে হবে, এবং সবাই একে অপরের বন্ধু। এটাই ইসলাম ধর্ম শিখায়, এর মধ্যে কোনো খারাপ কিছু নাই। বাট সুবিধা সবসময় লাভ করতে হবে হয় নাকি? লাভ কেন করবেন? কতটুকু দরকার? আমরা নিজেরাই চিন্তা করি। দেখেন, আজকে খুব ভালো লাগে, আমাদের এক কেয়ারটেকার পাশে বিল্ডিং এ তার ছেলে বিসিএস ক্যাডারের চান্স পাইছে। আমি আমার মেয়েরে বললাম, দেখো এইটাই, তোমরা এমন সোসাইটিতে হইছো, তোমরা কিছু শিখতেছো না, অলরেডি তোমরা সুবিধার মধ্যে আছো, তাই তোমরা চেষ্টা করো না। ওই লোকটা চেষ্টা করতেছে বিসিএস ক্যাডার, ওটা নতুন স্বপ্ন দেখাবে। হাসনাত আব্দুল্লাহ দেখেন, গুড লিডার। একে ফজলুল হক কি ছিল? জমিদারের ছেলে ছিল না একে ফজলুল হক। তারা বাবা কৃষক ছিল, সম্মানী পেশা, নিজে কাজ করে কামাইতো, গর্ব লজ্জার কিছু নাই, কাজ করে খায়, বিনা পয়সায় তো খায় না। আর আপনি বিনা পয়সায় সেরাটনে হোটেলে খাবার খাবেন আর আদে বাদে কাজ করবেন, আমি এটা মানি না। সবাইকে নিয়ে যাইতে হবে, এটাই আমাদের হওয়া উচিত। দলীয় চেতনা, স্পিড। আর ওই সবসময় বলবো হাদির কথা, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, নাহলে আপনার সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। কত খারাপ লাগে বলেন, ডিজিএফআই হইলো, আর বিএনপির সময় হইয়া যদি এই বেটা যায় ভারতে কলমা পড়তে, তো কেমন রাগ লাগে। আমি আর আমি আর এটা নিতে পারি না, মানে কষ্ট হয়। আমি আশা করি সমাজ যাক, বিএনপি ঠিক হয়ে যাবে, ঘুরে দাঁড়াবে। শহীদ জিয়ার রক্ত যেহেতু আছে, আশা করি ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো, আমাদের মর্যাদা আমরা লক্ষ্য করব। অনেকে অনেক কথাই বলে, ওই দেখেন ইরানের যুদ্ধ হচ্ছে, আব্বাসি হুজুর লেগে দিছে শিয়া সুন্নি নিয়ে। আরে বাইরে, ওই লোকটা তো যুদ্ধ করতেছে পুরা এক ইসরায়েলের বিরুদ্ধে, তোমরা কি করছো? আর এই শিয়া সুন্নি শিখাইছে কি তোমারে? নবী তো শিখাই নাই, বা সাহাবীরা শিখায় নাই। তোমরা বাটপাররা ব্রিটিশ থেকে এগুলো শিখছো সুবিধা নেওয়ার জন্য। আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, কোনো ডিভিশন নাই। মুসলমান এক ঐক্য, আর মুসলমান সকল ধর্মকে সম্মান করে, মর্যাদা দেয়। আমরা সবাই এক পতাকার নিচে থাকবো। আমার দেশের মধ্যে আমরা পাকিস্তান হতে চাই না। অনেকে অনেক কথা বলে হিল ট্যাক্স নেয়া, যে অনেক আর্মি পাঠান, এই পাঠান, নো, ওরা আমাদের লোক।
আমাদের বন্ধু, ভুল পথে যেতে পারে, আমরা সুযোগ দেবো, আসো আমরা একসাথে থাকি, উন্নয়নের অংশীদার হই। অশেষ ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, দোয়া করবেন। অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরিশেষে বলবো যে সত্য কিন্তু কখনো গোপন থাকে না। জনাব হাসিনুর রহমান, আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এই সত্য কিন্তু বের হয়ে আসবেই। যে কি কি করা হয়েছিল, কারা জড়িত ছিল, সবকিছু কিন্তু পানির মতো বের হয়ে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।